প্রাইমারি আরেকটি স্পেশাল গণিত মডেল টেস্ট প্লাস শর্ট সাজেশন এবং শর্ট মেথড। আপনারা বারবার ভিডিওটি দেখুন। আমার সবগুলি গণিতের ভিডিওগুলো দেখে একদম সম্পূর্ণ মুখস্থ করে নিন, ইনশাল্লাহ এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন। 2, 3, 6, 11, 18 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? এই তালিকার আমরা এখানে যেহেতু পার্থক্য দেখতে পাচ্ছি, 2 আর 3 এর মধ্যে পার্থক্য হলো 1, 5 আর 6 এর মধ্যে পার্থক্য হলো 3 আর 6 এর মধ্যে পার্থক্য হলো 3, 6, 11 এর মধ্যে পার্থক্য হলো 5, 11 এবং 18 এর মধ্যে পার্থক্য হলো 7। তাহলে দেখা যাচ্ছে পার্থক্য বাড়ছে 1, 3, 5, 7, অর্থাৎ পার্থক্যগুলো 2 করে বাড়ছে। তাহলে পরেরটা পার্থক্য হবে 9। তাহলে 9 আর 18 যোগ করলে হয় 27। তাহলে এখানে সঠিক উত্তর হবে 27। 75 কোন সংখ্যার 25%? ধরি সংখ্যাটি x, তাহলে x এর 25% সমান 75। এখন আমরা x যেহেতু গুণ আর পার্সেন্ট যেহেতু 100/25, তাহলে আমরা একসাথে একবার লিখতে পারি 100/25x সমান 75। এখন আমরা এটাকে আর গুণ করলে 1 আছে, নিচে 75 আছে, 1 দিয়ে 25x কে গুণ করলে থাকবে 25x, আর 75 কে 100 দিয়ে গুণ করলে হবে 7500। এখন আমরা x এর মান বের করলে 7500 কে আমরা 25 দিয়ে ভাগ করব। 3 25 হয় 75, আর এখানে দুটো শূন্য অর্থাৎ 300। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 300। তাহলে 75 হলো 300 এর 25%। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং ভূমি 60 সেন্টিমিটার? তাহলে এখানে ধরে নেই সমান সমান বাহুর দৈর্ঘ্য 1 সমান 50 এবং ভূমির দৈর্ঘ্য b সমান 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র বসাবো। ক্ষেত্রফলের সূত্র b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমরা b এর মান বসাবো 60, 4 ইন্টু এর মান হবে 50, স্কয়ার হবে b এর মান হবে 60 স্কয়ার হবে। এখন আমরা 4 দিয়ে 60 কে ভাগ করলে হয় 15, 4 15 60, তাহলে এখানে 15 হবে এবং 50 স্কয়ার করলে 2500 হবে। এখন 2500 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 25 100, 4 25 100, আর 2500 এর জন্য দুটো শূন্য, আর এটা হবে 6 6 3600 অর্থাৎ 3600। এটা থেকে আমরা বিয়োগ করলে পাই 0 0, 6 আছে 10 হবে কত হলে 4 হলে হাতে আছে 1, 4 আছে 10 হবে 6 হলে 6400, অর্থাৎ 6400 আমরা পেয়েছি। এখন আমরা 6400 বর্গমূল করলে হয় এখানে 80। 80 হলে 80 দিয়ে আমরা 15 গুণ করবো, 8 15, 5 আর 40, 8 কে 8, 8 এর 4 12, 120, আর এখানে একটা শূন্য 1200। তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে 1200 বর্গ সেন্টিমিটার। 1200 বর্গ সেন্টিমিটার। 9 বিয়োগ 45 প্লাস 9, এখানে সম্ভবত ডিভাইডেড বুঝিয়েছে, ভাগ বুঝিয়েছে। ডিভাইডেড 9 বিয়োগ 3 ইন্টু 2 মাইনাস 5 সমান কত? আমরা এটাকে সমাধান করে দেখতে পারি। এখানে দেয়া আছে 9, আমরা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আছে ভাগ, তাহলে আমরা জানি গুণ দিয়ে উল্টা দিতে হয়।
যেহেতু এখানে 1 উপরে চলে যাবে এবং 9 নিচে চলে আসবে, -3 ইন্টু 2 -5। আমরা 9কে ভাগ করব 5 নং 45। 9 বিয়োগ 5 একে 5 বিয়োগ 3 গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট -5। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2 ইন্টু 2 -5। এবার আমরা জানি গুণের কাজ করতে হয়, 2 দুগুণে 4, 9 বিয়োগ 4 -5। 9 থেকে 4 গেলে থাকে 5 -5 অর্থাৎ 0। তাহলে এটা সঠিক উত্তর হবে 0। একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি বর্গের পরিসীমা নির্ণয় সূত্র হলো 4a = 12। এখানে a এর মান বের করলে 4 দিয়ে 12কে ভাগ হবে অর্থাৎ 3। বাহুর দৈর্ঘ্য হবে 3, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হলো √2a। এখন √2 এর মান এখানে বসবে 3, অর্থাৎ 3√2 হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3√2। 3√2। x³ -1 হলে x + 1 সমান কত? আমরা এটাকে সহজে করতে পারি, x³ -1। এখন আমরা x এর উপরে যদি -1 এর উপর যদি পাওয়ার 3 দিই, তাহলে 3টা -1 গুণ করলে -1ই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা 3 দিতে পারি এখানে। এখানে যেহেতু 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ দিলে হয় x = -1। এখন যদি আমরা x এর মান এখানে x + 1 সমান কত বের করতে চেয়েছে, তাহলে যদি এখানে x এর মান -1 আর একটা হলো এখানে আছে +1, সুতরাং -1 থেকে +1 বিয়োগ করলে থাকে 0। তাহলে সঠিক উত্তর হবে 0। নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা জানি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটাকে মূলদ সংখ্যা বলে। তাহলে এখানে মূলদ সংখ্যা হবে গ, অর্থাৎ 9 এর বর্গমূল হবে 3 আর এখানে 4, অর্থাৎ এটা p/q এর আকার, সুতরাং এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ফাংশন অফ x = x + 1/x হলে ফাংশন অফ 1/x সমান কত? এটা আমরা সহজে করতে পারি একটা সূত্রের মাধ্যমে। এটা হলো, যেহেতু এখানে ফাংশন অফ x = x + 1/x দেখা আছে, আমরা এটাকে প্রথমে লসাগু করব, x গুণ করলে x² + 1। এরপরে আমরা এখানে x এর স্থলে 1/x বসাবো, এখানে x এর স্থলে 1/x, এখানে x এর স্থলে 1/x। এখন আমরা x দিয়ে গুণ করলে 1 এর স্কয়ার করলে 1, x² করলে x²। এখন উপরে লসাগু করলে x² হবে লসাগু, x² বাদ থাকবে 1 প্লাস 1 দিয়ে x² গুণ করলে x²। এখন আমরা উপরেরটা লিখে গুণ দিয়ে নিচেরটা উল্টে যাবে, x উপরে 1 নিচে চলে আসবে, x দুটো থেকে একটা বাদ দিলে একটা x থাকবে, উপরে থাকবে 1 প্লাস x², নিচে থাকে শুধু x একে x। এখন আমরা এটাকে বন্টন করে দেব পাওয়ার মানের বন্টন বিধি অনুসারে 1/x প্লাস যোগের বন্টন বিধি অনুসারে 1 এর নিচে x আসবে আর প্লাস x² এর নিচেও x আসবে। x² দুইটা থেকে xটা বাদ দিলে অর্থাৎ x² পাওয়ার দুটোতে একটা চলে যাবে, শুধু x থাকবে, অর্থাৎ x + 1/x হবে সঠিক উত্তর। সুতরাং এখানে সঠিক উত্তর হবে x + 1/x। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলে। তাহলে 0 ডিগ্রি পূরক কোণ হবে 90 ডিগ্রি, কারণ 0 আর 90 যোগ করলে হবে ফল 90। দুটি সুষম বহুভুজের একটি আন্তঃকোণের সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত হবে? সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এর বাহুর সংখ্যা হবে, এখানে দেখে নিন, সঠিক উত্তর হবে 6টি, অর্থাৎ এর বাহুর সংখ্যা হবে 6টি। কারণ আমরা জানি 6 বাহুর ক্ষেত্রে 72, 6 দিয়ে 12কে গুণ করলে হয় 6 × 12 = 720 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি একটি
ষড়ভুজ ত্রিভুজের 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং প্রত্যেকটা অন্তঃকোণের পরিমাণ হয় 120 ডিগ্রি করে। x প্লাস 1/x অর্থাৎ a প্লাস 1/a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? এটাও আমরা সহজে করতে পারি। আমরা এটাকে প্রথমে স্কয়ারটা উঠিয়ে নিব, অর্থাৎ বর্গমূল চিহ্ন দিলে স্কয়ারটা উঠে যাবে, রুট ওভার চিহ্ন দিলে স্কয়ার উঠে যাবে, এখানে 3 এর উপর রুট চলে আসবে। এখন আমরা a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি, এখানে যে পাওয়ারটা থাকবে এটার উপর কিউব করে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে 3 এই পাওয়ারটা যে মানটা দেওয়া থাকবে এই মানটার উপর কিউব দিয়ে আবার এখানে 3 মাইনাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে আর 3 আর যে মানটা থাকবে এখানে সে মানটা বসিয়ে দেব। 3√3 মাইনাস 3√3 অর্থাৎ 0। সুতরাং এটার উত্তর হবে 0 ডিগ্রি। কতজন বালকের মধ্যে 125টি কমলালেবু 145টি কলা সমান ভাগ করে দেওয়া যাবে? এটা আমরা সহজে করতে পারি। আমরা 125 এবং 145-এর গসাগু করলেই সঠিক উত্তর পেয়ে যাব। 125 দিয়ে 145-কে ভাগ করলে হয় একবার যায়, বিয়োগ করলে থাকে 20 দিয়ে 125-কে ভাগ করব, 6 25 120, 6 20 120। এবার আমরা এখানে বিয়োগ করলে থাকে 5 দিয়ে 20-কে ভাগ করলে 4 5 20। তাহলে এখানে গসাগু হলো 5। সুতরাং আসসালামু আলাইকুম, গণিতের আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদের স্বাগতম। এখানে গণিতের শর্ট টেকনিকে আপনাদেরকে অনেকগুলি মডেল টেস্ট দেওয়া হবে। আপনারা সবগুলি মডেল টেস্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টিগত হবে। এটা একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। এখন n এর মান আমরা এখানে বসালে n এর মান যেহেতু 20, 1 থেকে 20 পর্যন্ত পদ সংখ্যা হলো 20, n এর মান হবে পদ সংখ্যা 20 প্লাস 1 ভাগ 2। এখন 20-কে আমি যদি 2 দিয়ে ভাগ করি হয় 10 দুগুণে 20, 10 আর এখানে 20 আর 21। এখন আমি 21-কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে ফল হবে 210। তাহলে এখানে সঠিক উত্তর হলো আমাদের 210। তাহলে এখানে সঠিক উত্তর 210। 3 সন্তানের বয়সের গড় 6 বছর ও পিতা সহ তাদের বয়সের গড় হলো 13 বছর। পিতার বয়স কত? তাহলে 3 সন্তানের বয়সের গড় যেহেতু 6 বছর, তাহলে বয়সের সমষ্টি হবে 3 সন্তানের 3 6 18 বছর। তাহলে 3 সন্তানের মোট বয়স হলো 18। পিতা সহ তাদের বয়সের গড় হলো 13 বছর। তাহলে পিতা সহ যদি তাদের বয়সের গড় 13 বছর হয় তাহলে পিতা সহ তাদের সংখ্যা হলো 4 জন এবং তাদের বয়সের গড় হলো 13 বছর। তাহলে 4 13 52। এখন আমরা 52 থেকে 18 বাদ দিলে পিতার বয়স পাবো, কারণ 3 সন্তানের বয়স হলো 18 বছর। 8 আছে 12 হবে 4 হলে, 2005 হবে 3 হলে, অর্থাৎ পিতার বয়স হবে 34 বছর। তখন পিতার বয়স হবে 34। পিতা ও মাতার বয়সের গড় 25 বছর। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 18 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে পিতা মাতার বয়সের গড় 25 বছর হলে পিতা মাতার বয়সের সমষ্টি হবে 50 বছর। অপরদিকে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 18, তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে 18 গুণ 3, 3 8 24, 3 1 3 2 5 54 বছর। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স বের করতে হলে আমরা 54 থেকে 50 বাদ দেব। পুত্রের বয়স হবে 4 বছর। তাহলে পুত্রের বয়স হবে 4 বছর। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? যেহেতু তিনি প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করেন, তাহলে তিনি 2 হালি ডিম ক্রয় করেন, তাহলে তার 25 দোকানে 50 টাকায়। অপরদিকে তিনি প্রতি হালি বিক্রি করেন 56 টাকায়, তাহলে তিনি 56 টাকায় প্রতি 2 হালি বিক্রি করেন 56 টাকা আর প্রতি 2 হালি ক্রয় করেন 50 টাকায়, তাহলে তার প্রতি 2 হালিতে লাভ হয় 6 টাকা। তাহলে তার 50 টাকায় ক্রয় করে তার লাভ হয় 6 টাকা। 1 টাকায় ক্রয় করে তার লাভ হয় 50 ভাগের 6,
এবং 100 টাকায় অর্থাৎ শতকরা করলে 100 উপরে যাবে। 100 টাকায় ক্রয় করলে তার লাভ হয় 50 দুগুণে 100, 6 দুগুণে 12 অর্থাৎ 12 টাকা। উত্তর 12%, অর্থাৎ তার 12% লাভ হয়। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলে ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? যেহেতু 8% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য হবে 92 টাকা। আবার ছাগলটি যখন 8% লাভে বিক্রি করে, তখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 108 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে 92 থেকে 108 বিয়োগ করলে থাকে 108 থেকে 92 বিয়োগ করলে থাকে 6, 10 হবে 1 হলে অর্থাৎ 16। তাহলে 16 টাকা বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা এটাকে করতে পারি যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 16/100। আবার বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে 800 উপরে চলে যাবে। এবারে তো আমরা 16 দিয়ে 800কে ভাগ করি, 5 16 80 50, 50 দিয়ে গুণ করলে 100কে, ফল হবে 5000। অর্থাৎ 5000 টাকায় বিক্রি করলে 8% লাভ হতো। একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে 60 টাকায় ক্রয় করে বিক্রি করে 72 টাকায়, তাহলে এখানে লাভ হয় 12 টাকা। তাহলে 60 টাকায় লাভ হয় 12 টাকা। 60 টাকায় 12 টাকা লাভ হলে 1 টাকায় লাভ হয় 60/12, এবং শতকরা দিয়ে গুণ করলে 100 টাকায় লাভ হয়। 100 দিয়ে এটাকে ভাগ করে 0 0 কাটা, 6 দুগুণে 12, এখানে থাকে 2 আর 10 দুগুণে 20, অর্থাৎ 20% লাভ হবে। ক খ একত্রে একটি গাছ 10 দিনে শেষ করতে পারে। খ একা গাছ 14 দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? এটা বের করা একদম সহজ। এটা বের করতে হলে আমরা প্রথমে ক এর মান বের করতে হলে আমরা একটা প্রথমটাকে এটাকে ধরবো আমরা এস, এবং ক্ষয়ের এটাকে আমরা এফ ধরলে সূত্রটি হবে এফ ইন্টু এস, এফ মাইনাস এস। এখন আমরা এই মানটা বসিয়ে দিলেই, এই সূত্রটার মধ্যে মানটা বসিয়ে দিলে আমরা কয়ের মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা এফ এর মান হলো 14, আর এর মান হলো 10, আর নিচে হবে 14 মাইনাস 10, অর্থাৎ 14 মাইনাস 10। এখন 14 আর 10 গুণ করলে হয় 140, 140 কে 4 দিয়ে ভাগ করলে হয় 14 থেকে 10 চলে গেলে থাকে 4, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, হাতে থাকে 2, 4 5 20, 35, অর্থাৎ 35 দিনে। 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তাহলে 56 জন শ্রমিক একটি কাজ করতে পারে 21 দিনে, তাহলে একজন শ্রমিক করতে পারবে 56 গুণ 21 দিনে। আবার 14 দিনে কাজটি শেষ করতে হলে একদিনে শেষ করে এতজন শ্রমিক, 14 দিনে শেষ করতে হলে আমাদের লোক সংখ্যা লাগবে একদিনের চেয়ে একটু কম লাগবে। 14 দিয়ে ভাগ করবো, 4 14 56, 4 21, 4 1 4 84। এর মধ্যে 56 জন শ্রমিক আমার অলরেডি আছে, তাহলে আমার অতিরিক্ত শ্রমিক লাগবে 28 জন, অর্থাৎ অতিরিক্ত শ্রমিক লাগবে 28 জন। একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 12 দিন লাগে। 14 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে 35 জন শ্রমিকের লাগে 12 দিন, তাহলে একজন শ্রমিকের লাগবে 35 গুণ 12, 14 জন শ্রমিকের একটু কম লাগবে, 14 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 7 দিয়ে এটাকে ভাগ করলে হয় 5 7 35, 5 6 30 দিনে 14 জন 5 6 30 দিনে শেষ করতে পারবে।
দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? যদি আমরা দুটোকে x ধরে নেই, 5x/11x, তাহলে এখানে যেহেতু উত্তর রাশি অর্থাৎ এটার মান দেয়া আছে 99, আমরা 11x সমান লিখব 99। 99কে আমরা 11 দিয়ে ভাগ করলে হয় 9, 11, 99 অর্থাৎ x এর মান বের হয়ে যায় তখন 9। 9 দিয়ে আমরা এটাকে গুণ করলে 5 নং 45। 9 দিয়ে 5কে গুণ করলে 5 নং 45 অর্থাৎ পূর্ব রাশির মান 45। পূর্ব রাশির মান হবে 45। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বারবার ভিডিওগুলো দেখে মুখস্থ করে নিন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। ধন্যবাদ। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? যেহেতু প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, সুতরাং আমরা 102 থেকে 6 বিয়োগ করলে থাকবে 96, এবং 186 থেকে 6 বিয়োগ করলে থাকবে 180। এখন আমরা যদি বৃহত্তম সংখ্যা চাই তাহলে আমরা গসাগু করব। যদি বৃহত্তম সংখ্যা চাই তাহলে গসাগু, আর ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আমরা লসাগু করতে হতো। তাহলে এখানে আছে 96 এবং বড় সংখ্যাটি আছে 180। এটাকে আমরা 96 দিয়ে 180কে ভাগ করলে হয় 96কে 96, 180 থেকে 96 বিয়োগ করলে হয় 4, 8, 84। এখন 84 দিয়ে আমরা 96কে ভাগ করবো। আবার 96কে 84 দিয়ে ভাগ করলে 84 একবার যায়, এরপরে বিয়োগ করলে এখানে থাকে 12। এখন 12 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি তাহলে হয় 7, 12, 84। তাহলে এখানে আমরা গসাগু পেলাম 7, যেটা গসাগু পেলাম এটাই বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি হলো 12। বৃহত্তম সংখ্যাটি এখানে 12 পেলাম। এই 12ই হলো নির্ণয় বৃহত্তম সংখ্যা। 12 দিয়ে 102কে ভাগ করলে 6, 12, 8, 12, 96 এবং 6 থাকবে, এবং 186কে ভাগ করলে 12 দিয়ে 6 থাকবে। আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এটি প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? এরকম যে কোনো অঙ্কর ক্ষেত্রে আপনারা সবগুলো সংখ্যাকে প্রথমে লসাগু করবেন। 10, 15, 20, 25 লসাগু করার পরে এখন আমরা এখানে 2 দিয়ে ভাগ যায়, কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 20কে ভাগ করলে হলো 10, 25কে ভাগ যায় না, 25ই থাকবে। এরপরে 2 দিয়ে আর ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না, সুতরাং 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 15কে ভাগ করলে 3, 10কে ভাগ করলে 2, 25কে ভাগ করলে 5। এখন আমরা সবগুলো সংখ্যা আর কোনো সংখ্যা দিই কমপক্ষে দুটোর মধ্যে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে দুটোর মধ্যে কমপক্ষে ভাগ যাবে না, এজন্য সবগুলোকে আমরা গুণ করে ফেললেই লসাগু পেয়ে যাব। তাহলে 2, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 দিয়ে 60কে গুণ করলে হয়, 5 দিয়ে 60কে গুণ করলে হয় 300। এখন আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন 300 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করি হয় 5, 6, 30 অর্থাৎ 300, সুতরাং 5 মিনিট সময় লাগবে। উহারা আবার 5 মিনিট পরে একত্রে বাজতে থাকবে। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটাকে আমরা সহজে ধরতে পারি। সংখ্যা দুটোর মধ্যে x ধরে নিলে, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত 5x/7x হলে এই দুটোর মধ্যে আমরা গসাগু করলে পাই, গসাগুর মধ্যে শুধু কমন নিতে হয়, সুতরাং গসাগু হবে x। এখানে গসাগু দেয়া আছে 6, তাহলে আমরা x = 6 লিখতে পারি। এখন আমরা আবার সংখ্যাদ্বয়ের লসাগু করলে হয়, যেহেতু কমন যায় না দুটোর মধ্যে, সুতরাং গুণ হয়ে যাবে 5 7
35 হবে, আর দুটো এক্স থেকে একটা এক্স কমন, 35x। এখন আমরা এক্সের মান পেয়েছি 6। 35কে এখন আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 5 6 30, 3 6 18, আর 3 হলো 21, অর্থাৎ 210। তাহলে এখানে সংখ্যা দুটির লসাগু হবে 210। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বড় হলো 15/13। আপনারা সবগুলো 20কে 30 দিয়ে ভাগ করবেন, 15কে 13কে 15 দিয়ে ভাগ করবেন, 4কে 5 দিয়ে ভাগ করবেন, 2কে 3 দিয়ে ভাগ করবেন, দেখবেন যে এটার মান সবচেয়ে বেশি আসবে। সুতরাং সময় স্বল্পতার কারণে আমি এটা করে দিচ্ছি না, এটা সহজ আপনারা করে নেবেন। 0.5 ইন্টু 0.005005 সমান কত? আমরা এটাকে অত্যন্ত সহজভাবে করতে পারি। সংখ্যা দুটোকে আগে নিব, দুটো সংখ্যাকে আগে গুণ করে দিব। 5 5 হলো 25। এরপর দেখব সংখ্যার ডান পাশে কয়টা ঘর আছে। 1 2 3 4, এখানে একটা, মোট 5টা ঘর আছে। আমরা মোট 5 ঘর বামে, মোট 5 ঘর বামে দশমিক বসিয়ে দেবো। এখানে যেহেতু 2 ঘর আছে আর 3টি শূন্য দিয়ে 5 ঘর পূরণ করে বামে দশমিক দিয়ে দেব। তাহলে এটা সঠিক উত্তর হবে 0.0025। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। আমরা আগেই বলেছি যে দশমিকের ডান পাশে যত ঘর এত ঘর বামে চলে যাবে দশমিকটি। এখানে যেহেতু 1 ঘর, এখানে 1 ঘর, মোট 2 ঘর। 1 দিয়ে 1কে গুণ করলে তো একই হবে উত্তর, এবং এটার বামে অর্থাৎ 2 ঘর বামে দশমিক 1 2, 2 ঘর বামে দশমিক আসবে, আর উপরে আছে এখানে 0.001। এখন আমরা 0.001কে যদি এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ সহজভাবে এটা করতে পারি, কারণ এখানে যেহেতু দশমিকের বামে 1 ঘর আছে, এখানে দশমিকের বামে 2 ঘর আছে, এখানে 1 ঘর আছে। এখন আমরা এটাকে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে এখানে আমাকে গুণ করতে হবে 1000 দিয়ে, কারণ দশমিকের বামে 3 ঘর আছে, এই জন্য 1 দিয়ে 3টা শূন্য। আর এখানে 2 ঘর থাকলেও আমাকে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, কারণ যেখানে দশমিকের ডানে যত ঘর বেশি সংখ্যাটি সেখানে গুণ করতে হবে। এখন আমরা এটাকে যদি 1কে যদি আমি 1000 দিয়ে গুণ করি, 0.1কে যদি 1000, দশমিক চলে যাবে 1 ঘর ডাইনে, আর এখানে দশমিক উঠে যাবে 1। এখন 1কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, ফল আসবে 0.1। তাহলে সঠিক উত্তর দ্বারা এখানে 0.1। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? ধরি ছাত্র সংখ্যা 1 জন, প্রত্যেকে টাকা দেয় 1 টাকা, ছাত্র সংখ্যা x, প্রত্যেকে আবার টাকা দেয় 1 টাকা। তাহলে একজনের চাঁদা দেয় 1 টাকা, তাহলে মোট ছাত্র যেহেতু x, তাহলে একজনের চাঁদা দেয় x দিয়ে x গুণ করলে হয় x² টাকা। তাহলে মোট চাঁদা ওঠে x²। এখন আমরা x² সমান এখানে লিখব x² সমান 6561। এখন আমরা এটাকে বর্গমূল করে দিব। বর্গমূল করলে এখানে দাঁড়ায় 6561কে আমরা বর্গমূল করে জোড়ায় জোড়ায় ডান দিক থেকে বাম দিকে যেতে হয় দাগ দিয়ে। এখন আমরা 8 8 64, 65-র মধ্যে 8 বার যায়, 65-র মধ্যে 8 বার গেলে এখানে থাকে 1, এরপরে পরের জোড়া নামবে 61। 8-এর ডাবল হলো 16। এখন আমরা যদি 1 দিয়ে ভাগ করি, 1 দিয়ে উভয় পাশে যায়, এখন 1 দিয়ে এখানে 16-র সাথে 1 দিলে, এবং এখানে 1 দিতে হবে, 1 দিয়ে 161 গুণ করলে 161কে 161। সুতরাং এখানে সঠিক উত্তর হবে 81। তাহলে এখানে সঠিক উত্তর হলো 81, অর্থাৎ ছাত্র সংখ্যা হলো এখানে 81 জন। 11 জন লোকের গড় ওজন হলো 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে? তাহলে 11 জনের গড় ওজন যদি 70 কেজি হয়, তাহলে আমরা 70কে 11 দিয়ে গুণ করলে হয় 7 11 77, অর্থাৎ 770 কেজি 11 জন লোকের মোট ওজন। এখন একজন লোকের ওজন যদি 90 কেজি হয়, আমরা এটা থেকে 90 বাদ দিব,
বাদ দিলে এখানে থাকে 0, 9 আছে 17, 8 হলে এখানে থাকে 6, অর্থাৎ 680 কেজি। বাকিদের ওজন 680 কেজি এবং লোক সংখ্যা হলো, যেহেতু 11 জন থেকে একজন লোক চলে যায়, সুতরাং লোক সংখ্যা হলো 10 জন। এখন 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, একটা শুধু শূন্য কাটা যাবে, সুতরাং ফল হবে 68, অর্থাৎ বাকিদের ওজন হবে 68 কেজি। দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত? তাহলে আমরা যদি ধরে নিই এখানে x, তাহলে 3x অনুপাত 1x মানে x, তাহলে দুটোর যোগফল হবে 3x প্লাস x সমান 8। যেহেতু এখানে দেয়া আছে দুটো সংখ্যার যোগফল 8, তাহলে আমরা 3 আর 1 4, 4x সমান 8। এখন 8কে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে x এর মান বের হয় 2। তাহলে এখানে আমরা প্রথম সংখ্যাটি পাবো, x এর মান এখন 2 দিয়ে গুণ করব, প্রথম সংখ্যাটি 3 দুগুণে 6, দ্বিতীয় সংখ্যাটি হবে শুধু 2। তাহলে বলছে যে প্রদত্ত তবে সংখ্যাদ্বয়গুলোর গুণফল কত? তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই, তাহলে হয় 6 দুগুণে 12, তাহলে গুণফল হবে এখানে 12। এটি প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারিতে বারবার আসে, অঙ্কটা আপনারা ভালো করে শিখে নিন। এটির দুটি পদ্ধতি আছে। একটি হলো যদি অনুপাতদ্বয়ের অন্তর, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, আবার এটা থেকে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। অনুপাতদ্বয়ের অন্তর যদি একই হয়, তাহলে একটি সহজ সূত্র আছে, সেটা হলো আমরা নতুন যে পদার্থ পাবো, এটা বের করার একটা সহজ পদ্ধতি হলো আমরা মোট যে মিশ্রণ, এটা আপনারা লিখে রাখতে পারেন, মোট যে মিশ্রণ, এটাকে আমরা প্রথম অনুপাতের ছোট সংখ্যা লিখব, এটা দিয়ে ভাগ করব অনুপাতের ছোট সংখ্যা, এবং এটার সাথে যে অনুপাতের যে পার্থক্য আমরা পেয়েছিলাম 4, সেটা দিয়ে গুণ করব। তাহলে আমরা এই সূত্রটি সহজেই ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি অঙ্কটা সহজে কিভাবে করা যায়। মোট মিশ্রণ হলো এখানে 30 লিটার, তাহলে আমরা মোট মিশ্রণকে এখানে লিখব, এবং মোট অনুপাতের ছোট সংখ্যা হলো এখানে, অনুপাতের মধ্যে 7:3 এর মধ্যে ছোট হলো এখানে 3, এবং মোট পার্থক্য হলো 7 থেকে 3 গেলে থাকে পার্থক্য 4 দিয়ে গুণ করব। এখন আমরা 3 দিয়ে 30কে ভাগ করলে হয় 10, 4 10 হলো 40। অর্থাৎ আপনারা পরীক্ষার মধ্যে এত সময় পাবেন না যে সবগুলো অঙ্ক একবার বিস্তারিত লিখবেন। এজন্য আপনারা একটু সংক্ষিপ্ত পদ্ধতি আমার এই সবগুলি ভিডিও দেখলে আপনারা সবগুলো পদ্ধতি শিখে নেবেন। ইনশাআল্লাহ পরীক্ষায় মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সবগুলো উত্তর লিখতে পারবেন। তাহলে এখানে মোট মিশ্রিত নতুন পদার্থ হলো 40, তাহলে 40 লিটার। তাহলে নতুন পদার্থ কি চেয়েছে এখানে, ওই কি পরিমাণ পানি মিশালে, তাহলে 40 লিটার পানি মিশালে। আবার এখানে যদি পার্থক্য, এখানে যেহেতু 7:3 আছে, এখানে 3:7 আছে, যদি এরকম না থেকে 4:5 বা 3 অন্য কোনো ভিন্ন অনুপাত থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরেকটি নতুন সূত্র, সেটা হলো মোট যে পদার্থ আছে, এটাকে আমরা প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে দিলে নতুন মিশ্রিত পদার্থ পেয়ে যেতাম। একটি কাজ 9 জন লোক করতে পারে 15 দিনে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? যেহেতু 9 জন লোক করতে পারে 15 দিনে, তাহলে 1 জন লোক করতে পারে 9 গুণ 15। এবার 3 জন লোক অতিরিক্ত আসায় হবে, লোক সংখ্যা হবে মোট 12 জন। এবার 12 জন করতে পারে, 12 দিয়ে আমরা একে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে হয় 3 3 9, 3 4 12, উপরে থাকে 3 15 45, আর নিচে হলো 4 দিয়ে এখন আমরা 45কে ভাগ করব। 4 দিয়ে 45কে ভাগ করলে হয় 4 1 4, থাকে 5, আবার যায় একবার, 4 1 4, থাকে 1, অর্থাৎ উত্তর হবে 11/4, অর্থাৎ 11/4 দিনে কাজটি শেষ করতে পারবে। x - 1/x এর মান 2 হলে x³ - 1/x³ এর মান কত? এটা আমরা সহজেই করতে পারি। এটা হলো আমরা a³ - b³ সূত্র বলতে পারি। a³ - b³ সূত্র হলো a - b, a³ - b³ সূত্র হলো a - b হোল কিউব।
প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানে এর মান বসাবো, যেহেতু 2 দেয়া আছে এর মান আমরা এখানে 2 বসাবো। 3 x x এ কাটা এখানে, আর এটার মান দেওয়া আছে 2, আমরা এখানে 2 বসাবো। 3টা 2 গুণ করলে হয় 8, আর 3 দুগুণে হলো 6, 6 আর 8 হলো 14। আমরা এভাবে করতে পারি। আরেকটি সহজ সূত্র হলো যে এখানে যত সংখ্যা দেওয়া থাকবে এটাকে আমরা এটার উপর আমরা কিউব দিয়ে দিব, এবং সাথে যদি এখানে মাইনাস থাকে না প্লাস দিয়ে 3 যোগ করে দিব। 3n অর্থাৎ এখানে যত সংখ্যা থাকবে 3 দিয়ে এতকে গুণ করে দিব, অর্থাৎ এখানে 2 তাহলে 2 দিয়ে এই 3টা থাকবে এটা গুণ করে দিব, অর্থাৎ 3টা দিয়ে গুণ করলে 8, 3 দুগুণে 6, যোগ করলে হয় 14। আমরা এই সহজে এভাবে করতে পারি পরীক্ষায় সময় বাঁচানোর জন্য। তাহলে এখানে আমরা যেভাবে করি ফল হবে 14। উই শুড নট আন্ডার এস্টিমেট এনিবডি, এবং কোনো ম্যাথকে আমরা আন্ডার এস্টিমেট করবো না, আমরা সবগুলো অঙ্ক ভালোভাবে দেখব। x মাইনাস 5 ইন্টু a প্লাস 5 a প্লাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 25 হলে এর মান কত? আমরা এর মান এটাকে সহজে আমরা লিখতে পারি x মাইনাস 5, আর এটা যদি আমরা আগে লিখি x প্লাস এর জায়গায় যদি আমরা 5 লিখতাম তাহলে এখানে কি হতো? a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হতো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা ফল পেতাম এক্স স্কোয়ার মাইনাস 25, সুতরাং এর সাথে মিলে যায়। সুতরাং এখানে আমরা x এর মান পেলাম 5, তাহলে সঠিক উত্তর হবে 5। আমরা জানি a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সূত্র হলো a কিউব প্লাস b কিউব। এখানে সূত্রটা ভুল আছে, এখানে a কিউব প্লাস b কিউব হতো। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, গণিতের আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। সবগুলো অঙ্ক ভালোভাবে দিতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। দুইটি রাশির অনুপাত হলো 4:7। পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? তাহলে এখানে যেহেতু পূর্ব রাশি 16 দেয়া আছে এবং পূর্ব রাশির অনুপাত দেয়া আছে, তাহলে আমরা দুটো অনুপাতকে যদি x ধরে নিই, অর্থাৎ 4x অনুপাত 7x। এখন পূর্ব রাশি সমান দেয়া আছে 4x সমান দেয়া আছে 16, তাহলে x এর মান আমরা বের করতে পারি। 16কে 4 দিয়ে ভাগ করলে x এর মান বের হয় 4, অর্থাৎ 4 দিয়ে এখন আমরা x এর মান 4 হয়। এখন আমরা উত্তর রাশির মান বের করতে হলে 4, যেহেতু 7x রয়েছে এখানে, 7x এর সাথে 7 এর সাথে x এর মান বসাবো, অর্থাৎ গুণ করব 4 দিয়ে, 4 7 28, অর্থাৎ উত্তর রাশি হবে এখানে 28। আরেকটি অঙ্ক, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কত? আমরা যদি প্রথমে সংখ্যা দুইটির অনুপাত 5x অনুপাত 8x ধরি এবং এদের সাথে যদি আমরা 2 যোগ করি, অর্থাৎ সংখ্যাটি তখন দাঁড়ায় উপরে 5x আর নিচে হবে 8x, অর্থাৎ এটা হবে ভগ্নাংশটি হবে। এখন উভয়ের সাথে যদি আমরা 2 যোগ করে দেই তাহলে ভগ্নাংশটি হয় 2:3, অর্থাৎ 3/2। এখন আমরা এটাকে আর গুণন করলে হয় 8 দুগুণে 16, 8 দিয়ে 2 কে গুণ করলে হয় 8 দুগুণে 16x, এবং 2 দুগুণে 4। এখন 3 দিয়ে আমরা দুটোকে গুণ করলে 3 5 15, এবং 3 দুগুণে 6, 3 5 15x, আর 3 দুগুণে 6। এখন আমরা এটাকে, যেহেতু এখানে 16টা x আছে ওইখানে 15টা x, 15টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, 4 ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, 6 থেকে 4 বিয়োগ হবে। এখন 16টা x থেকে 15টা x চলে গেলে শুধু থাকে x, অর্থাৎ x এর মান বের হয় এখানে 2। এখন আমরা 2 দিয়ে যদি দুটোকে গুণ করে দিই তাহলে প্রথমে 5 দুগুণে 10, পরেরটা হয় 8 দুগুণে 16। তাহলে এখানে সংখ্যা দুটি কি কি হবে? একটা হলো 10 আর একটি হলো 16। আশা করি বুঝতে পেরেছেন। পিতা ও 2 পুত্রের গড় বয়স হলো 24 বছর। 3 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 15 বছর। পিতার বর্তমান বয়স কত? যেহেতু পিতা এবং তার 2 পুত্র, অর্থাৎ
তিনজনের বয়সের সমষ্টি হলো 24 গুণ 3, অর্থাৎ 3 24 হবে 72 বছর। আবার বর্তমান বয়স এটা দেওয়া আছে 72 বছর। 3 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল 15 বছর। তাহলে 3 বছর পূর্বে দুই পুত্রের বয়সের সমষ্টি হবে 3 বছর পূর্বে দুই পুত্রের বয়সের সমষ্টি হবে তাহলে 15 দুগুণে 30 বছর, অর্থাৎ 30 বছর। এখন বর্তমান যদি 3 বছর পূর্বে 30 হয় তাহলে বর্তমান বয়স হবে তাদের দুই পুত্রের বর্তমান বয়স হবে দুইজনের 3 করে বাড়বে, অর্থাৎ 3 দুগুণে 6 বছর, অর্থাৎ 36 বছর। দুই পুত্রের বয়স বর্তমানে 36 বছর। এখন পিতার বর্তমান বয়স বের করতে হলে আমরা 72 থেকে 36 বিয়োগ করব। 72 থেকে 36 বিয়োগ করলে হয় 36, অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে 36 বছর। এই অঙ্কটি প্রায়ই আসে। এটি হলো লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 30 কিলোমিটার যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? এই অঙ্কটা আমি আগেও সমাধান করে দিয়েছি। এখন আমরা প্রথমে স্রোতের অনুকূলে লঞ্চের ব্যাগ হবে, স্রোতের অনুকূলে লঞ্চের ব্যাগ, অর্থাৎ অনুকূলে লঞ্চের ব্যাগ হবে 15 সাথে স্রোতের ব্যাগ যোগ করব, তাহলে 20। আবার প্রতিকূলে লঞ্চের ব্যাগ হবে বিয়োগ, অর্থাৎ 15 থেকে 5 বিয়োগ, তাহলে হবে 10। লঞ্চের অনুকূলের ব্যাগ 20 আর প্রতিকূলের ব্যাগ হলো 10। এখন আমরা একটা সূত্রের মাধ্যমে মোট দূরত্বকে প্রথম যে ব্যাগটা পাবো, যেটা অনুকূলে ব্যাগ, সেটা দিয়ে ভাগ করব, যোগ করব, আবার মোট দূরত্বকে যে প্রতিকূলে ব্যাগ করব সেটা দিয়ে মোট দূরত্বকে ভাগ করব। এ দুটোর যোগফলই হবে উত্তর। অর্থাৎ এটাকে আমরা যদি কাটাকাটি করি, এখানে 0 0 কাটা 0 0 কাটা, এখানে থাকে 2/3 আর ওইখানে থাকে শুধু 3। তাহলে এখানে যদি আমরা এটাকে লসাগু করে দেই তাহলে 2 হবে লসাগু, 3 এর 3, 3 দুগুণে হবে 6। এখন 3 আর 2 হয় 6 আর 3 হয় 9। এখন 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4 দুগুণে 8 এবং হাতে থাকে 1। তাহলে সঠিক উত্তর হয় 4 সমস্ত 2/1। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 সমস্ত 2/1, অর্থাৎ 4.5 ঘন্টায় আবার ফিরে আসতে পারবে। কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে 10 জন লোকের চলে 30 দিন, তাহলে একজন লোকের চলবে বেশি দিন। আবার যেহেতু আগে ছিল 10 জন, এখন যেহেতু 2 জন লোক এসেছে, তাহলে যেহেতু লোক সংখ্যা হয়েছে 12 জন, তাহলে 12 জন লোকের চলবে কম দিন, তাহলে 12 দিয়ে আমরা একে ভাগ করব। এখন 12 দিয়ে ভাগ করলে হয় 6 দুগুণে 12, 5 6 30, আবার 2 দিয়ে যদি 10কে ভাগ করি আমরা 5 দুগুণে 10, 5 5 25 দিন, অর্থাৎ তাদের অবশিষ্ট খাদ্যে 25 দিন চলবে। সঠিক উত্তর হবে 25। কোন পরিবারের মজুদ আছে 4 জন সদস্যের 18 দিন চলে, অর্থাৎ কোন পরিবারের মজুদ খাদ্যে 4 জন সদস্যের 18 দিন চলে। মেহমান আসায় খাদ্যে 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? এটাও একটা সহজ অঙ্ক। যেহেতু মজুদ খাদ্যে 4 জন সদস্যের চলে 18 দিন, তাহলে 18 দিন চলে 4 জন সদস্যের, তাহলে একদিন চলে 18 গুণ 4, অর্থাৎ বেশি জন লোকের। এখন 12 দিন চলে 12 দিয়ে ভাগ করব আমরা। 6 দুগুণে 12, 3 6 18, 2 দুগুণে 4, অর্থাৎ 3 দুগুণে 6 দিন, অর্থাৎ 6 দিন চলবে। এখানে যেহেতু 6 দিন না, 6 জন লোকে খেতে পারবে 12 দিন। তাহলে যেহেতু এখানে 4 জন লোকে 18 দিন খায়, তাহলে 6 জন লোক যেহেতু 12 দিনে শেষ হয়ে যায়, তাহলে অতিরিক্ত আমাদের লোক এসেছিল পরিবারে, এতে থেকে 4 বিয়োগ করব, অর্থাৎ আগে ছিল 4 জন, এখন যেহেতু 6 জন খেতে পারে 12 দিনে শেষ হয়ে যায়, সুতরাং অতিরিক্ত 2 জন লোক এসেছিল। সঠিক উত্তর হবে 2। একটি কলম 190 টাকায় বিক্রি করতে 5%
ক্ষতি হয়। করতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 95 টাকা 5% ক্ষতি হলে। তাহলে এখানে আমরা লিখব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য নিচে চলে যাবে, বিক্রয় মূল্য 190 টাকা হলে এটা উপরে চলে যাবে। এখন এটাকে আমরা কাটাকাটি করলে, এখন 19 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। 19 একে 19 একটা শূন্য, 5 19 95, 5 দিয়ে 10 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 100 গুণ করলে হয় 200, অর্থাৎ সঠিক উত্তর হবে 200 টাকা। 200 টাকা হবে জিনিসটির ক্রয় মূল্য। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আশা 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, এর মধ্যে সে শুদ্ধ উত্তর দিয়েছে 60টি। তাহলে 75টির মধ্যে শুদ্ধ উত্তর দেয় 60টি। তাহলে একটির মধ্যে শুদ্ধ উত্তর দেয় 75 ভাগের 60টি, এবং 100-র মধ্যে শুদ্ধ উত্তর দেয় 100 দিয়ে এটাকে গুণ হবে। 3 25 75, 4 25 100, 3 দিয়ে 60কে ভাগ করলে হয় 3 20 60। তাহলে সঠিক উত্তর হবে 20% সে সঠিক উত্তর দিয়েছিল। সরি, এখন যেহেতু 4 আছে, 4 20 80, তাহলে সে 80% সঠিক উত্তর দিয়েছিল। 80% সঠিক উত্তর দিয়েছিল। শতকরা বার্ষিক কত হার সুদে 425 টাকা 3 বছর সুদে আসলে 476 টাকা হবে? এখানে আসল দেয়া আছে 425 টাকা, আর সুদে আসলে দেয়া আছে যেহেতু 476 টাকা, তাহলে এখানে সুদ হবে 476 থেকে আমরা আসল বাদ দিয়ে দেব। 425 টাকা আমরা বাদ দিয়ে দিলে এখানে সুদ থাকবে 6 থেকে 5 গেলে 1, 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, তাহলে 51 টাকা। তাহলে এখানে হলো সুদ হলো 51 টাকা, সময় হলো n সমান 3 বছর। তাহলে এখানে চেয়েছে সুদের হার। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট আমরা একটা সূত্র জানি, I is equal to PN, আর এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই এটি করতে পারবো। I is equal to PN, আর এখানে আমরা R এর মান বের করলে R is equal to I by PN হবে। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। I দেয়া আছে, আমরা I এর মান পেয়েছি 51, P এর মান হলো 425 টাকা, P এর মান হলো 425 বসাবো এখানে, আর N হলো 3 বছর। এটাকে আমরা ভাগ করলে সঠিক উত্তর হবে 4%, অর্থাৎ সঠিক উত্তর হবে 4%। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এখানে আমরা সবগুলো ভগ্নাংশ ভাগ করে দেখব, অর্থাৎ সবগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্র সেটা হলো 9/5। এত এর মান কোন ভগ্নাংশের সমান? এটাকে আমরা একটা সহজ বের করতে পারি। এটা হলো, আগে আমরা এটাকে গুণ করে নিব, অর্থাৎ যেহেতু মান আছে 0.01, তাহলে এটাকে আমরা দুইটি 0.01কে আমরা দুইবার গুণ করলে এরকম হয়, অর্থাৎ 1 হবে, এবং দশমিকের ডানে 2 ঘর, এদিকে ডানে 2 ঘর, অর্থাৎ 4 ঘর হবে দশমিকের বাম ডানে, 1 2 3 4, 4 ঘর, অর্থাৎ বামে 4 ঘর বামে দশমিক আসবে, 1 2 3 4। এখন আমরা উত্তরটা হলো এটা। এখন আমরা এটাকে সাধারণ ভগ্নাংশ করতে পারি। দশমিকের জন্য আমরা একটা 1 দিব, দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য হবে, যত ঘর থাকবে 1 2 3 4, 4 ঘর হবে, এখানে 4টা শূন্য হবে। এখন আমরা এই দশমিক সব উঠিয়ে দিব, সব শূন্য সব উঠে যে সংখ্যা থাকবে সেটা লিখবো, অর্থাৎ সঠিক উত্তর হবে 10,000/1। তাহলে এখানে সঠিক উত্তর হবে 10,000/1। যদি
এক্স মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 হয়, তাহলে এর মান কত? আমরা এটা সহজেই করতে পারি, কারণ আমরা যদি এক্স মাইনাস 5 এবং এক্স প্লাস এ এভাবে লিখি, এর মান যদি এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি, তাহলে বি এর মান অবশ্যই 5 হবে। এখানে 5 বসিয়ে দিলে আমরা সূত্রটি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5 + 25। তাহলে এখানে অবশ্যই এর মান 5 দরকার হয়, তাহলে সঠিক উত্তর হবে 5। 9x স্কোয়ার প্লাস 4xy এর সাথে কত 24x এর সাথে কত যোগ করলে পূর্ণ যোগফল পূর্ণবর্গ হবে? এটা অনেক সহজ একটা অঙ্ক, এটাকে আমরা করে দিতে পারি আপনাদেরকে এভাবে, যে এখানে এটাই যেহেতু 9x স্কোয়ার প্লাস 24x দেওয়া আছে, তার সাথে যোগ করতে হবে কি, আমরা এটাকে বের করে নিই। আমরা প্রথম 9x স্কোয়ারকে ভাঙবো 3x স্কোয়ার প্লাস, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a, এখানে আছে 3 দুগুণে 6, এখানে কত হলে 24 হয়? 6 আছে যেহেতু, এখানে বি এর মান আমার 4 লাগে, অর্থাৎ বি এর মান 4 হলে এখানে 24 হয়, অর্থাৎ 424। তাহলে বি এর মান হবে 4 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমার কত দরকার হচ্ছে? 4 4 16, অর্থাৎ আমি যদি 16 যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়। কোন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কোণের সমদ্বিখণ্ডকগুলোকে যে বিন্দুতে ছেদ করলে করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণকে সমান ভাগে ভাগ করলে যে বিন্দুতে গিয়ে ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। সাথে থাকুন। দুটি সংখ্যার বিয়োগফল 37 এবং যোগফল বিয়োগফলের 11 গুণ। সংখ্যা দুটি কত? আমরা যদি সংখ্যা দুটি, বড় সংখ্যাটি যদি ধরি x, ছোট সংখ্যা যদি y ধরি, এর বিয়োগফল হবে 37। দুটি সংখ্যার বিয়োগফল যে দেওয়া আছে, এটার বিয়োগফল হবে 37। আবার যোগফল বিয়োগফলের 11 গুণ। এখন যদি আমরা যোগ করি, যোগ হবে এই বিয়োগফলের 11 গুণ, অর্থাৎ 37কে আমরা 11 দিয়ে গুণ করলে পাই 7 একে 7, 3 একে 3, 7 একে 7, 3 একে 3, 7 10 4 407। তো আমরা এর দুটো সমীকরণকে যদি আমরা এখন দুটি সমীকরণ থেকে, অর্থাৎ বড় সমীকরণ হলো x প্লাস ওয়াই 407, আর ছোট সমীকরণটা হলো x মাইনাস ওয়াই সমান 37। এখন এখান থেকে আমরা এটা বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ বিয়োগ করলে এখানে থাকবে 7 থেকে 7 বাদ দিলে 0, 3 আছে 10 বিয়োগ করলে 7 হলে, 4 থেকে 1 দিলে থাকে 3, 370। এখন 2y সমান 370। 370কে এখন যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, অর্থাৎ 185। y এর মান পেলাম 185। তাহলে অপর সংখ্যাটি যেহেতু দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল 37 দেওয়া আছে, তাহলে আমরা এর সাথে 37 যোগ করে দিলে অপর সংখ্যাটি, অর্থাৎ x এর মান পাবো। 7 আর 5 12 হাতে আছে 4 8 12 হাতে 1 1 2, অর্থাৎ 222। তাহলে সংখ্যা দুটি হবে, একটি হবে 185 আর একটি হবে 222। এখানে আমরা একটা পেয়েছি 185 আর একটা পেয়েছি 222। দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট সে ধরনের কোণের নাম হলো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ 360 থেকে ছোট কিন্তু 180 থেকে বড়, এই ধরনের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 0.0001 এর বর্গমূল কত? এর বর্গমূল 0.01। এটাকে আমরা বর্গমূল করতে হলে, যেহেতু এটাকে বাম দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে দশমিক যেহেতু আছে, প্রথমে আমরা এখানে দশমিক শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে দিব, এরপরে পরের জোড়া নামবে, অর্থাৎ এখানে যেহেতু শূন্য জোড়া, এক জোড়া শূন্য থাকলে একটা শূন্য দিব এখানে। এরপর আমরা একের মধ্যে যাব, একের মধ্যে যেহেতু এক দিয়ে যায়, তাহলে এখানে আমরা এক দিব এবং নিচে এক দিব, অর্থাৎ মিলে যাবে, তাহলে কোনো বাকশেষ থাকবে না। তাহলে এটার বর্গমূল হবে 0.01, অর্থাৎ 0.01। চালের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? এটাকে আমরা সূত্রের সাহায্যে করতে পারি।
এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে এটাকে আমরা আর ধরে নিব, যেহেতু এখানে 25% দেওয়া আছে, সেটা আর সমান আমরা 25% লিখব। আর আমরা সূত্রটা জানি, যদি বলছে শতকরা কত কমালে যদি হয় কমালে, এটাকে আমরা বের করতে হলে আমরা সহজ সূত্রের মধ্যে বের করতে হবে 100 ইন্টু আর 100 প্লাস আর। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারি। অর্থাৎ আর এর মান এখানে 25 আর আর এর মান নিচে হবে 25। তাহলে এখানে আমরা সহজে বের করতে পারি 25 100 হলো 2500, আর এখানে 125। 125কে আমরা যদি 250কে মানে 125 দিয়ে কাটি, তাহলে আমরা জানি 8 25-এ 200 আর 10 25-এ 250। 25 দিয়ে আমরা যদি কাটি, অর্থাৎ 25-কে 25, আবার আমরা 125কে যদি 250, 2 125 দোকানে 250, 125 দোকানে 250 আর একটা শূন্য, অর্থাৎ 20। তাহলে কমাতে হবে 20% শতকরা। আমরা সহজে এটা এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ 100 ইন্টু আর 100 প্লাস আর কে দেওয়া থাকবে যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পায়, এই সূত্রের মাধ্যমে যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে নিচে, এটা মনে রাখবেন। যদি 25% হ্রাস পায় তাহলে বৃদ্ধি করতে হলে এখানে মাইনাস হবে, অর্থাৎ কত বাড়াতে হবে সেখানে মাইনাস হবে, মনে থাকবে। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া থাকলে এর বর্গ করে দিলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পাবো, অর্থাৎ 1 এর স্কয়ার 1, 3 3 9, অর্থাৎ 1:9। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনা অনুপাত তামা এর পরিমাণ 3:1। কি পরিমাণ সোনা অনুপাত তামা কি পরিমাণ সোনা মেশালে তামা এবং সোনার অনুপাত হবে 4:1। অর্থাৎ আমরা এটাকে অত্যন্ত সহজভাবে যে নতুন মিশ্রিত পদার্থ মেশাবো, এটা একটা সূত্রের সাহায্যে আমরা করতে পারি। সেটা হলো মোট পদার্থ সূত্রটি হবে, নতুন মিশ্রিত পদার্থ হলো মোট পদার্থ লিখবো আমরা। মোট পদার্থকে আমরা যদি অনুপাত দুটি ভিন্ন হয়, এখানে যেহেতু 3:1 আর এখানে 4:1, দুটি ভিন্ন, যদি 1:1 হতো, অর্থাৎ 3:1 আর এখানে 1:3 হতো, তাহলে এটা অন্য নিয়ম। আর এটা যেহেতু দুটি অনুপাতকে উল্টালে মিলে না, তাহলে এই সূত্রের সাহায্য করবো। অর্থাৎ মোট পদার্থ যেটি দেওয়া থাকবে এটাকে প্রথম অনুপাতের যোগফল দিয়ে আমরা করবো, অর্থাৎ প্রথম অনুপাতের যোগফল 4 যোগ 1। মোট পদার্থ হলে মোট পদার্থ এখানে দেওয়া আছে 16, আর 4-এর 1-এ 5, এখানে প্রথম অনুপাত দেওয়া আছে 3:1। 3:1 মানে কি 3 যোগ 1 অর্থাৎ 4। 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16, তাহলে সঠিক উত্তর হবে 4। দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে? দুই ব্যক্তি একত্রে করে 8 দিনে, তাহলে দুই ব্যক্তি যেহেতু একত্রে করে 1 দিনে করে, তাহলে 8/1 কাজ। আর একজন ব্যক্তি একাকী করে 12/1 কাজ, একদিনে করে 12/1 কাজ। এটাকে আমরা লসাগু করব। লসাগু করে 12 আর 8-এর লসাগু হলো 48। এবার 48-কে আমরা ভাগ করলে 8 দিয়ে 6 হয় 6, আর 12কে 48 4 হয়, অর্থাৎ এখানে হয় 48/2। এখন আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 একে 2, 24 দুগুণে 48, অর্থাৎ একজনে করতে পারে 24/1 দিনে, অর্থাৎ অপর ব্যক্তি। তাহলে এটাকে আমরা উল্টে দিলেই উত্তর পেয়ে যাবো। উল্টে দিলে উত্তর হবে 24, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি কাজটি একা 24 দিনে করতে পারবে। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজটি 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে 60 জন লোক একটি কাজ করতে পারে, 60 জন লোক করতে পারে 18 দিনে, তাহলে একজন লোক করতে পারবে 60 গুণ 18। এবার 36 জন লোক করতে হলে দিন সময় কম লাগবে, 36 দিয়ে ভাগ। এখন 18 দিয়ে 36কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 60কে ভাগ করলে হয় 30, অর্থাৎ 30 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে 36 জন লোক। পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর, তাহলে যেহেতু পিতা এবং 2 পুত্র 3 জন, 3 জনের মোট বয়স হবে 90 বছর, এখানে পিতা সহ। আবার শুধু পুত্রদের বয়স, 2 পুত্রের বয়স
হবে 20 বয়সের গড় দেয়া আছে 20 বছর। তাহলে 2 পুত্রের মোট বয়স হবে 2 গুণ 20 অর্থাৎ 40 বছর। বলছে পিতার বয়স কত? আমরা এখানে 90 থেকে 40 বাদ দিলে থাকে 50 অর্থাৎ পিতার বয়স হলো 50 বছর। অত্যন্ত সহজ অঙ্ক। আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষায় 100% কমন পাবেন ইনশাআল্লাহ।